একটা আসল গেমিং ফোন তো এমনই হওয়া উচিত না। আমি শুধু ভিতরের কথা বলছি না, অনেক পাওয়ারফুল প্রসেসর রয়েছে, নো এমন না, বরং আপনার ফোনটা রিয়ার প্যানেল থেকে আপনি দেখতে পাবেন অ্যাক্টিভ লিকুইড কুলিং সিস্টেম রয়েছে আপনার হাতের এই ডিভাইসটাতে, এবং সেই লিকুইডকে আপনি ঘুরতে দেখবেন আপনার ফোনটাকে ঠান্ডা রাখার জন্য লিকুইড কুলিং সিস্টেম, মানে যে জিনিসটা আমরা কম্পিউটারে দেখতে পাই সেটা আপনার হাতের ডিভাইস রয়েছে। শুধু এটুক না, এটার মাঝে একটা ফ্যানও রয়েছে যেটা 24,000 RPM ঘুরতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? শুধু এটুক না, আরও আছে। এই স্মার্টফোনটাকে ঠান্ডা করার জন্য এত বড় ভিসি কুলিং সিস্টেম ব্যবহার করেছে যা আমরা এর আগে কোনো ডিভাইসে পাইনি। এমনকি এই ফোনের বডি ফ্রেমে আপনি অনেক পোর্টস অ্যান্ড বাটন দেখবেন। ইট ডাজ নট লুক লাইক ইভেন রেগুলার নর্মাল ফোন, বরং তার চাইতে অনেকটাই আলাদা। কথা বলছিলাম রেড ম্যাজিক 11 Pro Plus নিয়ে, বা রেড ম্যাজিক 11 Pro বলতে পারেন, একই জিনিস। এই জিনিসটা আমাদের কাছে আসছে প্রায় এক সপ্তাহের উপরে, এবং আমরা অলরেডি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা আরও বিস্তারিত জানবো, আমাদের এই কয়েকদিনের ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো, একটা ওভারভিউ অবশ্যই থাকবে। তবে এই ফোন নিয়ে আরও ডিটেইলে, মানে আরও লং টাইমের একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার আমার ইচ্ছা আছে। সেটা আমরা হয় আরও মাসখানেক বা মাস দেড়েক পরে গিয়ে দিব, তখন আরও বেশি স্ট্যাবল হবে নিশ্চয়ই। আমাদের কাছে পাঠিয়েছিল এই ডিভাইসটা SMS গ্যাজেটস বাংলাদেশে আসার সাথে সাথে। তাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা সহ বর্তমান সময়ের চাইনিজ যে স্মার্টফোনগুলো অ্যাভেলেবল রয়েছে সবগুলোই। তাদের সব কিন্তু ঢাকার বাইরেও এখন রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারবেন। আর ডিসক্রিপশনে এই প্রোডাক্টের সরাসরি ওয়েবসাইট বা পারচেস লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে পারচেস করতে পারবেন। কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে। অলরাইট, তাহলে শুরুতে আমরা কথা বলছি স্মার্টফোনটার স্পেশালিটি, যে জিনিসটা সবার থেকে আলাদা করে ফেলছে অন্যান্য স্মার্টফোন থেকে, তা হলো এর ডিজাইন অ্যান্ড এই লিকুইড কুলিং সিস্টেম। ডিজাইনে আপনি অনেকটা সিমিলারিটিস পাবেন এর প্রিভিয়াস জেনারেশনের সাথে, আই মিন রেড ম্যাজিক 10 Proর সাথে বা Pro Plusের সাথে, কিন্তু এখানে এসে আপনি চেঞ্জেসটা লক্ষ্য করবেন এই লিকুইড কুলিং সিস্টেমটাতে। এবং যে জিনিসটা আমরা বাইরে থেকে দেখতে পাই, এমনকি আমরা দেখতে পাই যে হ্যাঁ, লিকুইডটা মুভ করছে, ঘুরছে। এবং এইখানে আপনারা শুধুমাত্র একটা লুপ দেখছেন হয়তো, যে এরকম সার্কুলার আকারে ঘুরছে এরকম, বাট না, নিচ দিকটাতে কিন্তু আরও কয়েকটা লুপ রয়েছে। যে জিনিসটা উপরে কভার করা আছে এটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। আর এর মাঝে যে কুলেন্টটা রয়েছে, এই কুলেন্টের পাশাপাশি ওরা আরও একটা লিকুইড ব্যবহার করছে যেটা একটু অয়েলি টাইপের, এবং এর ফলে হয় কি, এই জিনিসটা মানে মিশছে না, দুইটা পদার্থ মিশছে না। সো যখন কিনা ঘুরছে তখন আমরা জিনিসটা নোটিস করতে পারি আর কি। এটা জাস্ট দিয়েছে এই নোটিস করতে যেতে পারি, ওটা বোঝার জন্যই। তবে এটা আপনি চাইলে অন অফ করেও রাখতে পারবেন। এখন এই টোটাল অংশটা আছে ব্যাটারির উপরে, এটা সরাসরি চিপসেটের উপরে ওভাবে বসানো নেই, বা সেই জায়গাটাকে আসলে কুল করতে পারছি কিনা, বা আর যে থার্মাল কানেক্টর যেটা, সেটাও আমরা চিপের উপরে ওভাবে সরাসরি দেখছি না, বা আমরা এই ফোনের খোলাখুলির যে ভিডিও দেখলাম সেখানেও পাইনি। কিন্তু মজার ব্যাপার হলো ইউটিউবে একটা এমন ভিডিও পেয়েছিলাম যে এই কুলিং সিস্টেম খুলে নিয়ে সে আইফোনের উপরে মানে সেট করছে, যে আইফোনের কোনো ধরনের চেঞ্জেস আসে কিনা। এনিওয়ে, ওই প্রসঙ্গে না যাই। এর পাশাপাশি আমরা ডিভাইসটাতে দেখতে পাই ক্যামেরা মডিউলের জায়গাটা উঁচু না, একদম ফ্ল্যাট। সো যে কোনো একটা ফ্ল্যাট সার্ফেসে রাখলে একদম সুন্দর ফ্ল্যাট হয়ে থাকবে। বডি ফ্রেমটাতে অ্যালুমিনিয়াম রয়েছে, টাচ সেন্সিটিভ জোন রয়েছে পাশে, এই যে যা 520 Hz সেন্সিটিভিটির, এবং খুব ফাস্ট এটা কাজ করে। সেই সাথে এখানে একটা স্লাইডার রয়েছে যা সরাসরি আপনাকে গেমিং মোডে নেবে, ওদের যে গেম মোড রয়েছে সেখানে নিয়ে নেবে, গেম স্পেসে আর কি। এরপরে রয়েছে হোম বাটন, যেটার পজিশন আমার কাছে খুবই উইয়ার্ড মনে হয়। আপনার হাত অনুযায়ী মোস্টলি এর ভলিউম বাটনে যেতে চাবে, কিন্তু এটা নিচ দিকে। সো এইটা আপনাকে, মানে এটা যখন আপনি ট্রিগার করতে চাইবেন, এটা আপনার কাছে একটু প্যারার কারণ হয়ে দাঁড়াবে, আমার কাছে তো হচ্ছে আর কি। আর এছাড়া আমরা এখানে একটা ভেন্টেড ইনটেক দেখছি, মূলত এখানে যে ফ্যানটা রয়েছে যেটা 24,000 RPM ঘুরতে পারে, ওইটার জন্য। এত কিছু দেওয়ার পর আরেকটা জিনিস আছে, তো 3.5mm হেডফোন জ্যাক। এছাড়াও বেশ কয়েকটা মাইক্রোফোনও রয়েছে এই ডিভাইসটাতে, অনেকগুলো মাইক্রোফোন রয়েছে, তিনটা তো আমরা দেখতেই পাচ্ছি। সো এত কিছু থাকার পরেও এই ডিভাইসটাতে কিন্তু ওরা IP রেটিংয়ের ক্ষেত্রে IPX8 রেটিং দিয়েছে, এবং এটা পানিতে চুবানো যাবে সেটা ওরা ক্লেম করছে। 1.5 মিটার পানির গভীরে আপনি 30 মিনিটসের জন্য এটাকে রাখতে পারবেন। আমরা হালকা পানিতে চুবাই দেখছি, এর আগে কোনোদিন ওদের এই সিরিজের ডিভাইস চুবানোর সাহস করিনি, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই কাজ করছি এবং টিকে আছে। শুরুতেই বলছিলাম এই অ্যাক্টিভ লিকুইড কুলিং সিস্টেমের পাশাপাশি ফ্যানের কথা বলে ফেললাম। আর একটা জিনিস আছে, 13,116 মিলিমিটারের একটা ওরা ভ্যাপুর কুলিং সিস্টেম ব্যবহার করছে এর মাঝে, যেটা অনেক বড়। মোস্টলি রেগুলার আপনারা 6,000, 7,000, 8,000 এর পাশে আশেপাশে দেখুন। সেদিন বোধহয় একটা 8,000 দেখলাম। এটা কত বড় সাইজ ভাই, বিশাল বড়। সো এই সব কিছুর মেইন উদ্দেশ্যই হচ্ছে ফোনটাকে ঠান্ডা রাখা, এবং একদম পিক পারফরমেন্সে গিয়েও যাতে ওর পিকটাই ও ধরে রাখতে পারে, সেই জিনিসটাই এনশিওর করা। যাই হোক, ফোনটা ওজনের দিক থেকে একটু অনেকের কাছে বেশি লাগতে পারে, 230 গ্রামের মতো রয়েছে এর ওজন। তবে ওয়েট ব্যালেন্স খুবই ভালো, কোনো ধরনের মানে নাই, একপাশে বেশি কম এই ধরনের আপনার ইমব্যালেন্স মনে হবে না। আর এটার বডি ফ্রেমে কিন্তু অ্যালুমিনিয়াম রয়েছে, এবং রিয়ারে গ্লাস রয়েছে। এই গ্লাসটা ফ্রস্টেড হলে আবার এই জিনিসগুলো দেখতে অসুবিধা হতো, কিন্তু আপাতত যেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট বসে, যে ব্যাপারটা আর কি ভালো লাগে নাই। তো এখন এই টোটাল এই জিনিসটার সব কিছু লুক মিলে আমার কাছে যেটা মনে হয়, কোনো একটা ইঞ্জিনিয়ারিং পিসের মতো লাগতেছে আর কি।
ওরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, এই স্মার্টফোনটার অন্যতম আকর্ষণীয় একটা জায়গা হতে পারে এর ডিসপ্লে সেকশন। পার্সোনালি আমার কাছে এই ফোনগুলোর ডিসপ্লে খুবই ভালো লাগে, কারণ কোনো ধরনের কাটার টাটার নাই। এতে ক্যামেরা আছে ফ্রন্ট ফেসিং, যেটা আন্ডার ডিসপ্লে হওয়ার ফলে আপনি যখন নর্মালি ব্যবহার করছেন ফোনটাকে বা গেমিং টেমিং করছেন তখন কোনো ধরনের অবস্ট্রাকল এখানে নেই। আর তাছাড়া এই ফোনগুলোর ডিসপ্লের চিন এরিয়া লক্ষ্য করুন, বেজেল এরিয়া লক্ষ্য করুন, একদম সুপার সিমেট্রিক্যাল প্লাস খুবই ন্যারো। এর ফলে হয় কি, ফোনটা যখন আপনি এভাবে দেখছেন আপনার কাছে দেখতেই অন্যরকম মজা লাগবে। যে কোনো কিছু মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন কিংবা আপনি ভিডিও দেখেন, যাই করেন না কেন আপনার কাছে দেখতেই ভালো লাগবে অন্যরকম। এর প্যানেলটা মূলত BOE এর বিল্ড করা X10 টাইপের একটা প্যানেল ওরা এখানে দিয়েছে, যেটা 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেটে যেতে পারে। এটা সব ক্ষেত্রে তো পাবেন না, আপনারাও জানেন, বাট সর্বোচ্চ 144 হার্টজ পর্যন্ত দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পাবেন আর কি। আর এটার পিক ব্রাইটনেসটা একটু কম, 2000-এর নিচেই। তো পিকে গেলে পরে ব্যাপারটা বর্তমান সময়ের সাথে আসলে মেজার করতে পারে না। অন্য ডিভাইসগুলো আজকাল 6000, 7000, 8000 দেওয়ার চিন্তা করছে বা দিচ্ছে, সে জায়গায় এটা অনেকটা কম হয়ে যায়। বাট এমনি রেগুলারলি যখন আপনি আউটডোরে গিয়ে এটা ব্যবহার করছেন নর্মালি, সেক্ষেত্রে সমস্যা হয় না, স্ট্রাগল ফ্রি ব্যবহার করা যায়। কিন্তু একেবারে ডিরেক্ট সানলাইটে বসে যদি গেমিং টেমিং করার চিন্তা করেন তাহলে এটা আসলে স্ট্রাগল করবে, সেক্ষেত্রে আপনার কাছে ব্রাইটনেস কম মনে হবে। ওয়াইডভাইন L1 এর সাপোর্ট রয়েছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটা। টাচ রেসপন্স খুবই ভালো এবং সুপার রেসপন্সিভ। গেমিং ফোনের টাচ রেসপন্স আসলে যথেষ্ট ভালো হওয়া উচিত। ওরা তো ক্লেম করে অনেক, বাট আমি জানি না আসলে ওই লেভেলে আছে কিনা, কিন্তু এমনিতে টাচ রেসপন্স আসলে খুবই ভালো। আর ডিসপ্লেতে আপনি যদি একদম ওয়াইড স্ক্রিন করে খুব ভালো করে তাকান তাহলে হয়তো বা নোটিস করতে পারেন। যারা জানে না তারা নোটিস করবে না, যারা জানে যে এখানে একটা ক্যামেরা আছে তারা হয়তো খেয়াল করবে এখানে ছোট্ট একটা কিছু ছিল বা আছে এরকম জাতীয়, একটু হালকা একটু বোঝা যায়। ক্যামেরা অন করলে একটা এখানে আপনারা কাটআউটের মতো দেখবেন, ক্যামেরা অফ করে ফেললে কোনো কাটআউট দেখা যায় না আর কি। স্মার্টফোনটা রান করছে রেডমিজিক OS 11 বেসড অন Android 16, আর এতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 অ্যান্ড এর স্টোরেজ টাইপ UFS 4.1 Pro। অন্যদিকে LPDDR5T এর র্যাম রয়েছে, আর এটা র্যামের দিক থেকে পাওয়া যাবে তিনটা ভ্যারিয়েন্টে 12, 16 অ্যান্ড 24 GB। আর স্টোরেজের দিক থেকে 256, 512 অ্যান্ড 1 TB-তে। তো বুঝতেই পারছেন একদম প্রো লেভেলের একেবারে লেটেস্ট পাওয়ারফুল সব কিছুই এর মাঝে দেওয়া আছে, ওই জায়গায় কোনো কার্পণ্য করা হয়নি। আর এই সব কিছুকে ঠান্ডা ঠান্ডা রাখার জন্য কুলিং সিস্টেমে তো অনেক ভেরিয়েশন আপনারা দেখলেনই। এখন লাস্ট কয়েকটা জেনারেশনের ভিডিও কিন্তু আপনারা পেয়েছেন আমাদের চ্যানেল থেকে রেডমিজিকের, সব কিছুই ভালো লাগে, কিন্তু ওদের ইউআইটা একটু ডিফারেন্ট, একদম ফ্যামিলিয়ার টাইপের না। আমরা যেগুলো স্মার্টফোন ব্যবহার করি ওগুলোর সাথে একটু ডিফারেন্ট মনে হয়। আর এটার ইউআই যখন আপনি যাবেন সব জায়গায় গেমিং একটা ভাইব ক্রিয়েট করে। এটা আবার যারা গেমার রয়েছেন তাদের কাছে ভালোই লাগে হয়তোবা, কিন্তু রেগুলার যারা ইউজার তাদের কাছে এই ব্যাপারটা ভালো নাও লাগতে পারে। লাইক আপনি একদম ওয়ালপেপার থেকে শুরু করে আপনি অ্যানিমেশন বলেন, প্লাস হচ্ছে গিয়ে এর যে আইকনসগুলো রয়েছে সব জায়গায় আপনি গেমিং টাইপের একটা ভাইব লক্ষ্য করবেন। তাছাড়া রেগুলার স্মার্টফোনগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে কিছুটা পিছিয়ে পড়ে, যেমন এআই এর ফিচার্স কিংবা ফ্লেক্সিবিলিটির যে ব্যাপারগুলো সেগুলো আপনার কাছে একটু কম মনে হতে পারে। তার উপরে আবার চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইস যেহেতু একটু চাইনিজ সহও পাবেন, প্লাস অনেকগুলো ব্লোটাওয়ারে মাগনা পেয়ে যাবেন। এই বিষয়গুলো আছে এখানে। এবার যদি আসি রেগুলার পারফরমেন্সে, এই স্মার্টফোন রেগুলার পারফরমেন্সে তো একদম টপ নচ লেভেলের পারফরমেন্স ডেলিভার করবে, এটাই স্বাভাবিক। আই মিন একেবারে ফ্ল্যাগশিপ লেভেল বা ফ্ল্যাগশিপ একটা স্মার্টফোন থেকে যা এক্সপেক্ট করেন তাই ডেলিভার করবে খুব স্বাভাবিক অর্থেই। এই ফোনে যে প্রসেসরটা রয়েছে এই প্রসেসর আমরা অন্য ডিভাইসেও পেয়েছি, আর বেশ কয়েকটা অলরেডি মনে হয় 6টা বা 7টা ফোন আছে আমাদের কাছে যেগুলোতে আমরা এই সেম প্রসেসরটা পেয়েছি। বাট ওই ফোনগুলো যতটা হিট জেনারেট করছে এইটা তার চাইতে কিছুটা কম হলেও করছে, 2, 3, 4 ডিগ্রির মতো কম থাকে, যে ব্যাপারটা ভালো লাগছে আমার কাছে। এর কুলিং সিস্টেম আসলেই ওয়ার্ক করছে। এখন আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আমি একটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওতে এর কুলিং সিস্টেমটা বের করে ফেলছিল আইফোনের উপরে সেট করে। ওই ভিডিওতে আরেকটা বিষয় লক্ষ্য করলাম, লিকুইড কুলিং সিস্টেমে থাকা অবস্থায় ওরা আন্তত স্কোর টেস্ট করে, এবার খুলে আবার টেস্ট করে, তাতে করে স্কোরের খুব একটা তারতম্য আসেনি। মানে অল্প কয়েকটা, একদম জাস্ট কয়েক হাজারের ব্যবধান ছিল। এমনিতে তো 4 মিলিয়ন প্লাস আসছে, কিন্তু ওইটা খোলার পরে জাস্ট কয়েক হাজারের একটা ব্যবধান ছিল। এখন যা মনে হয় এই জিনিসটা ব্যাটারিটাকে ঠান্ডা করছে, একদম সরাসরি এসওসির উপরে ওর কানেকশনভাবে কিছু নেই, যে জিনিসটা আমরা ফ্যানের ক্ষেত্রে দেখছি। ফ্যানটা মূলত ওইখানে ঠান্ডা করছে, তাছাড়া ওই যে ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম রয়েছে সেটাও কুল করছে। এখন যেটা হয়, ফোনটা রেগুলার ইউজেসে খুব বেশি হিট জেনারেট না করার কারণে আপনি মানে যখন হাতে ধরে গেমিং টেমিং করবেন খুব একটা প্যারার কারণ হবে না নর্মালি। বাট হ্যাঁ, কিছু কিছু গেমের ক্ষেত্রে অনেক গরম হয়, সে প্রসঙ্গে আমরা একটু পরে আসবো। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্ট, আর মাল্টিটাস্কিংয়ে খুবই ভালো রেজাল্ট পাবেন। র্যাম তো অনেক বড় এমনিতেই, আর ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো হওয়াতে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে এর থেকে। একেবারে টপেস্ট একটা ফোন থেকে যা আশা করেন তাই পাবেন। এবার যদি গেমিংয়ে আসেন, আমরা এখানে বেশ কয়েকটা গেম প্লে করে দেখি। পাবজি, COD, ডেল্টা ফোর্স, তারপর ফুটবল, তারপরে অ্যাসফল্ট 9, এই সবগুলো গেম এখানে প্লে করা হয়েছে, এমনকি ফ্রি ফায়ারও ট্রাই করা হয়েছে আর কি। তো সব কিছুই দুর্দান্ত লেভেলে চলছে। পাবজির ক্ষেত্রে আমরা 120 FPS প্লে করলাম এবং 120 FPS লকড অবস্থায় থাকছে মোস্টলি। এমনকি আপনি যদি রেকর্ডিং অন করেন সেক্ষেত্রেও লকটাই থাকে, দেখা যায় 19-18-তে আসে 2-1বার। কিন্তু আপনি যদি অ্যাভারেজে 40-45 মিনিটের একটা গেম প্লে রেজাল্ট ধরতে যান, আপনি 18 রাখতে পারবেন, 118-র মতো, যেটা যথেষ্ট ভালো। এবং হিট জেনারেট করছিল পাবজির ক্ষেত্রে এই অবস্থাতে সর্বোচ্চ 38 ডিগ্রির মতো, যেটা আমার কাছে বেশি মনে হয়নি। তবে গেনশন
টেম্পারেচার ক্ষেত্রে এটা আরও বেশ কিছুটা গরম হচ্ছিল, 41 ডিগ্রিতে আসছিল 40-45 মিনিট গেম প্লের ক্ষেত্রে, এবং 59 লকড ওই একই জায়গায় আছে, নামানামি করতে দেখিনি, 59 মধ্যেই লকড অবস্থা থাকছে। ডেল্টা ফোর্স, কল অফ ডিউটি মোবাইল, ফুটবল প্রত্যেকটা জায়গায় সুপার স্মুথ রেজাল্ট দেখিয়েছে এই ডিভাইসটা। আপনারা ফোনের জন্য যে গেমগুলো রয়েছে সেগুলো যদি এখানে প্লে করেন, জাস্ট আপনার কাছে মনে হবে একেবারে টপ লেভেলের পারফরমেন্সটা আপনি ডেলিভার করতে দেখছেন। কোনোভাবেই মনে হবে না এই স্মার্টফোন স্ট্রাগল করছে কিংবা কোনো মাইক্রোস্টার্টার, ল্যাগ এ জাতীয় কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। তাছাড়া এই সেম প্রসেসরযুক্ত অন্যান্য ডিভাইসগুলোতে আমরা সিমিলার টাইপের গেম প্লে করে যে রেজাল্ট পেয়েছি তার চাইতে এটা রেজাল্ট ভালো দেয় কুলিং সিস্টেম এসে, বিশেষ করে যেহেতু ঠান্ডা রাখতে পারছে সুতরাং পারফরমেন্স এমনিতেই বেটার আসবে। লং রানে গিয়ে সেই মজাটা পাবেন। এখন মজা আরেকটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে গিয়ে এর ইনবিল্ট যে স্পিকার রয়েছে সেই জায়গায়। হ্যাঁ, আপনি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক তো ব্যবহার করতেই পারেন, বাট এর যে ইনবিল্ট স্পিকার রয়েছে ওইটার কোয়ালিটি অনেক ভালো, ব্যালেন্স একটা সাউন্ড দেয় এবং গেমিং টাইমে মানে প্রত্যেকটা ডিটেল খুব ভালোভাবে নোটিস করা যায়। তাছাড়া সাউন্ডের মানে যে ডেপথ রয়েছে ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্সকে আরেকটা লেভেলে নিয়ে নেয়, তো সেই জায়গাটা আপনার আরও বেশি ভালো লাগবে। এবং বোঝাই যায় যে ওরা আসলে রেড ম্যাজিক টোটালি মানে গেমের দিকে ফোকাস করে এই ডিভাইসটা যে তৈরি করছে সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করছে, ওই জায়গায় কমতি রাখেনি। আর এর যে গেম মোড রয়েছে সেখান থেকে আপনি ইকো, ব্যালেন্স প্লাস হচ্ছে গিয়ে একদম সুপার পারফরমেন্স মোডেও যেতে পারেন। তখন এর প্রসেসরের একদম সর্বোচ্চ ক্লক স্পিডেই রান করে এবং সেই পারফরমেন্সটাই মানে পিক পারফরমেন্সটাই ডেলিভার করে আর কি। বাট ফ্যানটা মোটামুটি ভালোই নয়েজ করে। এখন হয় কি, যখন 41 ডিগ্রি বা 40 ডিগ্রির কাছাকাছি চলে আসে তখন আপনি খালি হাতে যখন ধরবেন এই ফোনটা, এই বডি ফ্রেম আপনাকে একটা অ্যানোয়িং ফিল দেবে, যেটা আপনার হাতে মানে মনে হবে ফিল আরও বেশি দিচ্ছে, 50-এর কাছাকাছি ওরকম একটা ফিল লাগতে পারে। আপনার বাজেট যদি একদম ফ্ল্যাগশিপ লেভেলে থাকে এবং আপনি ডেডিকেটলি গেমিং ফোনেই কিনতে চান, যেটা দিয়ে আপনি উড়াধুরা রেকর্ড টেকর্ড করেও গেম প্লে করবেন, সারাক্ষণ গেমের উপরেই থাকার চিন্তা ভাবনা, আপনি এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ভাই সমস্যা আছে, যদি আপনার প্ল্যান থাকে আপনি গেমিংয়ের পাশাপাশি ভালো ক্যামেরাও চান, না এতে কোনো ভালো ক্যামেরা নেই বলতে পারেন শুরুতেই। ক্যামেরার রেজাল্ট বরাবরই আমরা খারাপ দেখেছি এই ফোনেও তাই। 3টা শুটার আছে, 50 মেগাপিক্সেলের মেইন, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আরেকটা 2 মেগাপিক্সেলের শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা রয়েছে 16 মেগাপিক্সেলের। এই সব ক্যামেরা সেটআপ মিলেই বলা যায় ট্র্যাশ। রিয়ারের যে মেইন ক্যামেরা এটা ফ্ল্যাগশিপ গ্রেডে কোনোভাবেই খেলতে পারে না, যেটাকে আপনি কম্পেয়ার করতে পারেন খুব ইজিলি 35,000-40,000 টাকা প্রাইস ব্র্যাকেটের অনেক ডিভাইসের সাথেই। ছবিগুলোর কালার ইভেন আমার কাছে একদম ন্যাচারাল মনে হয়নি, কনসিস্টেন্সির একটা অভাব রয়েছে এবং আপনি কিছু ছবিতে ওয়ার্ম স্টোন দেখবেন তো কোনোটা আবার একটু কুলারের দিকে গিয়ে মানে আনকনসিস্টেবল টাইপের একটা ছবি দিচ্ছে, যে জিনিসটাই আর কি আপনার ভালো লাগবে না হয়তো বা। শার্পনেস যেগুলো কম, লো লাইটে অনেকটাই সফট করে ফেলে, কন্ট্রাস্টই হয় সেটা নিয়ে আপত্তি নেই, বা ওটা অনেক বেশি সফট করে ফেলে আর কি। ডে লাইট কন্ডিশনে একদম প্রপার লাইটিং কন্ডিশনে আপনি ইউজেবল ছবি বের করতে পারবেন, কিন্তু আপনি যখন চিন্তা করবেন লাখখানেক টাকার আশেপাশে একটা ডিভাইস, সেটার থেকে তো আমার ওই লেভেলের ছবি পাওয়া উচিত না, সেই জায়গায় কম্পেয়ার করতে গেলে অনেক ডিভাইসের থেকে এটা পিছিয়ে পড়বে। তাছাড়া আলট্রা ওয়াইডও যাচ্ছই লাগে না এই 50 মেগাপিক্সেল হিসাবে আমার কাছে, আর টেলিফটো তো নাই, সো আপনি ওই লেভেলের মজা আশা করতে পারেন না পোর্ট্রেটের ক্ষেত্রেও। হ্যাঁ, পোর্ট্রেট আপনি আলাদা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, তোলা যায় কিন্তু সফট মনে হয়। আর চাইনিজ ভ্যারিয়েন্ট যেহেতু ওই স্কিন সফট করার একটা প্রবণতা আছে, স্কিন ব্রাইট করে দেওয়ার একটা প্রবণতা আছে, একটু আর্টিফিশিয়াল টাইপের টোন লক্ষ্য করা যায় এখানে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনারা এটা নিয়ে আমি আর কিছু না বলি, ফ্রন্ট ফেসিং ক্যামেরা আন্ডার ডিসপ্লে এটার কোয়ালিটি প্রিভিয়াস জেনারেশন থেকে ইমপ্রুভমেন্ট আসেনি, এটা সে আগের মতোই আছে। এটা জাস্ট ফর ভিডিও কলিং টলিং ওকে, এর বেশি কিছু করেন না এটা দিয়ে। তবে ভিডিও রেকর্ড করতে পারে 4K 30 FPS, যেখানে জিটারিং আছে, ভিডিও কোয়ালিটি এইখানে চাইতে আপনার বরং ভালো লাগবে 4K 60 FPS, যেটা আপনার কাছে যথেষ্ট স্ট্যাবল অ্যান্ড স্মুথ মনে হবে। যদিও বা এখানেও আমরা হালকা পাতলা জিটারিং লক্ষ্য করেছি, স্টিল মোটামুটি বেটার 8K এর তুলনায়। যারা ফোনের সাথে ইউএসবি কোনো কিছু কানেক্ট করে ডাটা ট্রান্সফার করেন তাদের জন্য সুখবর হলো ইউএসবি টাইপ সি 3.2 Gen 2 রয়েছে এখানে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আল্ট্রাসনিক এবং পজিশনটা একদম ঠিকঠাক সুপার ফাস্ট লেভেলেরই। ব্যাটারিটা 7500 mAh অ্যান্ড 80 ওয়াটের চার্জিং সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন। এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমে কিন্তু 80 ওয়াট সাপোর্ট নিচ্ছে, সো আপনি ওয়্যারলেসলি বেশ দ্রুত চার্জ করতে পারবেন আপনার এই ডিভাইসকে, এইটা একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকবে। আর এই ব্যাটারি 7500 mAh ভাই এই ফোনের জন্য ঠিকই আছে, এর চাইতে কম হলেও আসলে হতো না, কারণ এমনিতে যথেষ্ট হাঙ্গরি আর অনেক কিছু স্পেশালভাবে এই ফোনটা চালাচ্ছে। ব্যাটারি দিয়ে আসলে শুধুমাত্র স্মার্টফোনটাকে চালানো হচ্ছে তা না, আপনি দেখেন এর পাশাপাশি এটা ফ্যান ঘুরতেছে 24,000 RPM, এদিকে একটা লিকুইড কুলিং সিস্টেমকেই পরিচালনা করতে হচ্ছে। তো সবকিছু মিলে এই ব্যাটারির প্রয়োজন ছিল। এই ফোন থেকে আপনারা 8-8.5 ঘন্টার মতো এসওটি পাবেন যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন। আপনি মানে অনেক বড় এক্সপেকটেশন রেখে যদি চিন্তা করেন বড় ব্যাটারি আছে, তাহলে ওটা হইতেছে না ভাইয়া। যদি এই ফোনটা ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য আপনি নিতে চান, ভাই নেন, কিন্তু যদি চিন্তা করেন না আমার গেমিংটাও লাগবে, খুব সুন্দর লুক আছে, স্পেশাল জিনিসপত্র আমার রেগুলার স্মার্টফোনের মতোই আমি ব্যবহার করবো বাট স্পেশাল লুকের জন্য, তাহলে আমি বলবো ভাই কয়েকদিন ব্যবহার করার পরে আপনার কাছে মনে হবে এর চাইতে বরং আমি রেগুলার যে ডিভাইসগুলো ফ্ল্যাগশিপ যেগুলো রয়েছে সেগুলো হলে আমার জন্য ভালো হতো। আপনি একটা সময় গিয়ে রিয়েলাইজ করবেন ক্যামেরায় আমি আসলে মজা পাচ্ছি না, আমি এর যে ইউআই সেইখানে ওই লেভেলের মজাটা পাচ্ছি না যেটা আমার অন্য ফোন দিত। স্যামসাং হলে হয়তো আমাকে, স্যামসাংটা প্রমোট করতেছি না মোটেও, জাস্ট বোঝানোর জন্য যে হয়তো আমি এআই এর ফিচার্সগুলো পেয়ে যেতাম। অ্যাপল হলে হয়তো আমি ভিডিওতে এরকম মজা পেতাম,
এরকম কিছু বিষয়াদি আছে। সুতরাং আপনি যদি রেগুলার ব্যবহারকারী হন, এইটার স্পেশালিটি দেখে লিকুইড কুলিং সিস্টেম দেখে কেনার জন্য লাভ দিয়েন না। যদি গেমিংয়ের জন্যই আপনি আসলে ফোনটাকে চয়েস করতে চান, দেন আপনাকে আমি এটা রেকমেন্ড করছি। অন্য আপনার সেকেন্ডারি একটা ফ্ল্যাগশিপ ডিভাইস যদি লাগে তাইলে আবার রাখতে পারেন, এটা আলাদা ব্যাপার। আপনাদের কাছে কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।